খ্যাত মেয়েকে তানভীর খানের বউ হিসেবে মানায় না, বুঝলে? পরিবারের মান সম্মানের কথা ভেবে তোমার মতো খ্যাতকে বিয়ে করতে হয়েছে আমাকে। কোনো সময় আমার কাছ থেকে বউর অধিকার চাইতে আসবে না। আমি কোনো কথা বলছি না। সালাম করতে গিয়েছিলাম, সালাম করতে দিল না, ওইটারও অপমান করলো। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শুধু একটা কথাই বললাম, আপনাকে বিয়ে করারও আমার কোনো ইচ্ছে ছিল না। ঠাস করে একটা চড় দিলাম। আমার মুখে মুখে কথা বলে সাহস কি করে হয় তোমার? এমন জোরে চর মারছে যে নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেছি। আজকে চরের কথা যেন মনে থাকে। নেক্সট টাইম আর আমার মুখের উপর কথা বলবে না। কথাটা বলে রুম থেকে বের হয়ে গেলাম। ফ্লোরে বসে কান্না করতেছি। ও আল্লাহ, এই কি ভাগ্য দিল আমায়। ছোটবেলায় জন্ম দেওয়ার সময় মা মারা যায়, তখন থেকেই কারো আদর পাইনি। এমনকি বাবাও দেখতে পারতো না। শুধুমাত্র মেয়েরাপদ ছিল বলে এখনো বেঁচে আছি। আপনারা হয়তো ভাবছেন গল্পের মানে কি, তাহলে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক। আজকে আমাদের গল্পের নায়িকা তিশার বড় আপু মানে মীরা আপুর বিয়ে। মীরা ও তিশা দুই বোন, বড় বোনের বিয়ে, তাই ছোট বোন অনেক খুশি। কিন্তু বিয়ের আগ মুহূর্তে বড় বোন মানে মীরা বিয়ে থেকে পালিয়ে যায়, যার জন্য মান সম্মানের খাতিরে তিশার সাথে তানভীরের বিয়ে হয়ে যায়। আগেই বলে রাখি, এখানে মীরা আর তানভীরের লাভ স্টোরি ছিল। তারা কিন্তু একসময় প্রেম করত এবং প্রেম থেকেই বিয়ে পর্যন্ত করাই তাদের সম্পর্ক। কি এমন হলো যার জন্য মীরা পালিয়ে যায়? কি এমন হলো যার জন্য মীরা পালিয়ে যায়? যার জন্য মীরা ছোট বোন তিশার সাথে তানভীরের বিয়ে হয়ে যায়? আবার গল্পে ফেরা যাক। ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। অন্ধকার রাতে আকাশের চারটাও যেন অনেক বেশি আলো ছড়াচ্ছে আজকে। মনের ভেতর আগুন চলছে। রাগে, দুঃখে, কষ্টে কি এমন অন্যায় করেছিলাম তোমার সাথে? যার জন্য তো বড় শাস্তি দিলে আমাকে। বিয়ে করতে না ভালো কথা, বলে দিতে পারতে। এমন কেন করলে? এভাবে কেন ঠকালে আমায়? তানভীর, অনেক রাত হয়েছে, আর কতক্ষণ এবার ছাদে দাঁড়িয়ে থাকবি? নতুন বউ ঘরে এতক্ষণ একা বসে আছে, চল রুমে যাই। আমি ওই গাইয়া খ্যাত মেয়েটাকে আমার বউ হিসেবে মানি না। দেখ তানভীর, বিয়েটা হচ্ছে পবিত্র বন্ধন। একবার যখন হয়েছে তো ওটা আল্লাহর ইচ্ছাতেই ছিল। তোর কপালে এটাই ছিল লেখা। এমন এমন না মেয়েটা দেখতে অসুন্দর বা কালো ভূতের মতো, তা কিন্তু না। শিক্ষিত এবং সুন্দরী দেখতে, যে কোনো ছেলের প্রথমবার দেখলেই প্রেমে পড়ে যাবে। আর মীরা থেকে হাজার গুণের বেশি সৌন্দর্য আছে ওর মাঝে। একদম চুপ। ওই মীরা বেইমানের নাম। একদম চুপ। ওই মীরা বেইমানের নাম আমার সামনে বলবি না। ওরা দুই বোনই বেইমান। বড়টা পালিয়েছে বিয়ের থেকে, ছোটটা কোনোদিন আমার সাথে বেইমানি করবে না। আমি জানি বাবা, তুই মীরাকে অনেক ভালোবাসিস, কিন্তু বিয়েটা তো হয়ে গেছে। তিশা মেয়েটাকেও একবার সুযোগ দিয়ে দেখ। আন্টি, ওকে আমি রুমে নিয়ে যাই, পরে কথা বলবো। তানভীর, আর একটা কথা বলবি না, আমার সাথে চল। জোর জবরদস্তি করে আমাকে রুমে ঢুকিয়ে দিল। রুমে ঢুকে পড়লাম মহাবিপদে। আমার বউ মানে তিশার শাড়ি চেঞ্জ করছিল। পরনে শুধু ছায়ার ব্লাউজ ছাড়া কিছুই নেই। আমি তো স্তব্ধ হয়ে হা হয়ে তাকিয়ে আছে। অনেক ভারী শাড়ি পরেছিলাম, তাই হালকা একটা শাড়ি চেঞ্জ করতেছিলাম। কিন্তু আমি শাড়ি পরতে পারি না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও পরতে পারছি না। হঠাৎই পিছনে তাকিয়ে দেখি তানভীর দাঁড়িয়ে আছে। এক চিৎকার দিয়ে উঠলাম, আ! এদিকে এতক্ষণ তাকিয়ে থাকতে দেখে নেশা লেগেছিল, কিন্তু ওর চিৎকার শুনে আমার নেশা নিমিশে শেষ হয়ে গেল। তাড়াতাড়ি ওর কাছে যে মুখ চেপে বললাম, একদম চুপ, আর একটা আওয়াজ বের করলে খুন করে ফেলবো। মুখের উপর হাত রেখে কথাটা বলল। ভয় কিছু বলছি না। আর ওর চোখের দিকে তাকিয়ে আছে। হরিণ টানা চোখগুলো যেন আকর্ষণ করছে আমার নিজের দিকে। কেউ কোনো কথা বলছে না, দুজনেই তাকিয়ে আছে। এই ফার্স্ট টাইম কোনো ছেলে আমার এতটা কাছে দাঁড়িয়ে। আমার হার্টবিট যেন দ্রুত গতিতে চলতেছে। অন্যরকম অনুভূতি আমার কাজ করছে। আমার হাতটা ঠোঁটের কাছে। যে চুলগুলো আছে ওগুলো সরিয়ে দেওয়ার জন্য আগাচ্ছে। হঠাৎই মনে পড়লো ওই বেমানির বোন। তাড়াতাড়ি পেছনে ঘুরলাম আর বললাম, তাড়াতাড়ি শাড়ি পরো, নাহলে শুনে আছে। ব্যাটা যে কখন কি হয় কিছুই বুঝতে পারি না। এতক্ষণ তো ঠিকই ছিল, এখন আবার কি হলো হঠাৎ করে? এই মেয়ে, তোর শাড়ি পরানো হয়েছে? আমি ভাবনার জগতে
এতই ডুবে আছি যে কেউ আমাকে ডাকছে আমার তার খেয়াল নাই। এই মেয়ে, তোমার কি কানের সমস্যা? তুমি কি কানে কম শোনো নাকি? কখন থেকে বলছে শাড়ি পরা হয়েছে? কোনো রিপ্লাই দিচ্ছ না কেন? ধমক শুনে তাড়াতাড়ি হুঁশে আসলো। তারপর আমতামতা করে বললাম, আসলে বিষয়টা হচ্ছে আমি শাড়ি পরতে পারি না। শাড়ি পরতে পারো না? তাহলে শাড়ি খুলছো কেন? বেয়াদব। আপনি সারাক্ষণ ষাঁড়ের মতো এত চিৎকার করেন কেন একটু বলবেন? কি, আমাকে সার বলা? তোমাকে আমি দেখে নেব। মনে মনে ভাবছি, তিশা পালা পালা, বিষয়টা ভালো লাগছে না। কোন সময় যে ঝড় আসবে বুঝতেও পারবি না। আমি সারা রুমে দৌড়াচ্ছি। এই মেয়ে, দাঁড়ো, পালাচ্ছে কেন? দাঁড়ো বলছি। ধরলে ধরুন, না পারলে নাই। আমার আবার এত অভ্যাস নাই মানুষের সাথে জেনে শুনে ঝগড়া করা। দু ধরতে পারে না। ধরতে পারলে শনিয়েছে কপালে। দাঁড়ো বলছি। আমরা দুজনে সারা রুম ছুটে বেড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে খাটের কাছে দাঁড়িয়ে পড়লাম। তানভীরও একদম আমার কাছে এসে দাঁড়িয়ে পড়লো। এই তো ধরে ফেলেছে। এবার কোথায় যাবো সোনামণি? না, ছেড়ে দেন না প্লিজ। ছাড়বো না। আমি ছাড়া পাওয়ার চেষ্টা করতেছি, একসময় আমি খাটের উপর পড়ে যাই আর আমার উপর তানভীর। আমরা দুজনে খাটের উপরে পড়ে আছি। তিশা আমার নিচে, আমি তিশার উপরে। তিশার শরীর কাঁপছে অনবরত। ঠোঁট দুটো একদম গোলাপি, যেন আমাকে আকর্ষণ করছে নিচের দিকে। আমি আস্তে আস্তে ওর দিকে ঝুঁকে যাই। ওর ঠোঁট দুটোকে আলতোভাবে ছুঁয়ে দিই, আর ওর চোখ বন্ধ করে নেয়। চোখ দুটো বন্ধ করে আছি, কিন্তু হঠাৎই নিজেকে হালকা অনুভব হচ্ছে। চোখ খুলে দেখি আমার ওপর থেকে তানভীর দাঁড়িয়েছে উঠে। তাই আমিও উঠে দাঁড়ালাম। যেহেতু শাড়ি পরতে পারো না, তখন তোমাকে কি বলবো? বাঙালি ঘরের মেয়ে হয়ে শাড়ি পরতে পারো না, কি আজব তুমি। যাই হোক, আমার কেবিনেট থেকে একটা টি শার্ট বের করে পরো নাও, আর নেক্সট টাইম আমার সামনে এইভাবে দাঁড়াবে না। ঠিক আছে, ক্যাবিনেট থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে পরলাম। চুপচাপ খেয়ে শুয়ে পড়লাম। এই যে শুনছেন, আমি কোথায় ঘুমাবো? তোমার কি রুমে জায়গা হচ্ছে না, নাকি রুমটা কি ছোট মনে হচ্ছে যে কোথায় ঘুমাবার সেটাও জিজ্ঞেস করতে হচ্ছে? না মানে রুমটা তো এতই বড়, কিন্তু আপনার পাশে ঘুমালে আপনি যদি আবার চিৎকার দিয়ে ওঠেন, তাই জিজ্ঞেস করে নিচ্ছি। চুপচাপ আমার পাশে ঘুমিয়ে পড়ো। আর একটা কথা মনে রাখবে, ভুলে আমার কাছে আসবে না। ওকে। মনে মনে ভাবছি, কি নবাবজাদা রে, ও নাকি আমার আবার টাচ করতে হবে। তোর মতো হাজারটা ছেলে আমার পিছে ঘুরে, টাচ করা তো দূরে থাক। আপু যে কেন পালালো আর কেন যে আমার বিয়ে করতে হলো আল্লাহ ভালো জানে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ভাবছি ওকে ডাক দেব নামাজ পড়ার জন্য। পরে মনে হলো না থাক, তাই নিজে চলে গেলাম নামাজ পড়তে। সূর্যের আলো চোখে লাগার জন্য ঘুম ভেঙে গেল। উঠে ঘড়িতে টাইম দেখে 9টা বাজে। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম গোসল করার জন্য। ও আল্লাহ, এবাড়ির লোক কি বলবে, নতুন বউ এত পরে পরে ঘুমায়। গোসল শেষ করে রুমে আসলাম একটা তোয়ালে পরে। এখন পরলাম আরেক ঝামেলায়, কারণ আমি শাড়ি পরতে পারি না। কি পরবো এখন? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। নামাজ পড়ে জগিং করতে গেছিলাম। জগিং শেষ করে এখন অফিস যাব, তাই রুমে আছি রেডি হতে। দরজা খুলে আমি হা হয়ে গেছি আবারও। আপনারা কি ভাবছেন? এবার তো আরও অবস্থা খারাপ। কোনো এক মেয়ে তো রূপগুণের সুন্দর অনেক বেশি, যদি তাকে সামনে তোয়ালে পড়ুয়া, তাহলে কি হয়? সে পুরুষের অবস্থা আশা করি ভালোই বুঝতে পারবেন। আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি। এক কাজ করি, ওয়াশরুমে যেয়ে আবারও টি শার্ট আর ট্রাউজার পরে আসি, তাও ভালো। পেছনে ঘুরে দিলাম এক চিৎকার, আ! ও আল্লাহ, এই মেয়ে যেভাবে চিৎকার করছে, সারা বাড়ির লোক আমার রুমে এসে পড়বে একটু পর। তাড়াতাড়ি মুখটা চেপে ধরে ওয়াশরুমে নিয়ে গেলাম আর বললাম, যখন তখন মুখটা খুললে কি তোমার চিৎকার বের হয়? মুখের উপর হাত দিয়ে কথা বলতেছে, আমি তো বোবার মতো তাকিয়ে আছি। আরে কিছু বলতেছো না কেন? চুপ করে দাঁড়িয়ে থাকতে তোমাকে কথা বলতেছে। হাত দিয়ে ইশারা করলাম, মুখ চেপে দাঁড়িয়ে আছে যে। ও সরি। আপনি যখন তখন রুমে ঢুকে পড়েন কেন?
আপনার কিছু কমন সেন্স নাই? কারো ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হয়। ওই হ্যালো, ওইটা আমার রুম, তোমার না। তাই যখন ইচ্ছে তখনই আসবো, তোমার কি তাতে? আপনি নিশ্চয়ই ভুলে গেছেন আমিও আপনার বউ হই সম্পর্কে। তাই এই রুম যখন আপনার তখন আমারও। তাই এখন থেকে এই রুমের হাফ হচ্ছে আমার আর হাফ হচ্ছে আপনার। হুম, বুঝলাম। কি চকলেটটা মেয়ে রে বাবা। মনে মনে ভাবছি কি আজব মানুষ, সত্য কথা কইলেও ঝগড়া করে। তানভীরকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, চাইলে অনেক বেশি রোমান্টিক হইতে পারি। এই মেয়ে, আমার উপর থেকে উঠে বলছে? যখন আপনি আমার উপর পড়েছিলেন তখন কি আমি সরতে বলেছিলাম? আমি যখন বলি নাই তখন আপনি কেন বলছেন? শুনুন মিস্টার হ্যান্ডসাম, আমি গ্রামের মেয়ে বলে আমাকে খ্যাত ভাবা একদম ঠিক না। কালকে শীতের সাদামাটা মেয়ের আচরণ দেখে পুরো বোঝা যাচ্ছিল গ্রামের খ্যাত। কিন্তু আজকে এই মেয়েটার আচরণ দেখে কেউ বলবে না এই মেয়েটা কোন সময় গ্রামে ছিল। অবাক হয়ে তাকিয়ে আছে। এখনো তো অবাক হওয়ার অনেক কিছু বাকি আছে জান। সত্যি অবাক হচ্ছে তোমাকে দেখে। একটা হেল্প করুন প্লিজ। আপনাদের এইখানে আপনার বোন বা কেউ থাকলে যে শাড়ি পরাতে পারে তাকে তো আমার কাছে পাঠান না প্লিজ। আমি শাড়ি পরতে পারি না, আর এইভাবে তোয়ালে পরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার সামনে থেকে সরো, বের হতে দাও, তারপর তো যাবো নাকি? যাও। তানভীর চলে গেল। কিছুক্ষণ পর একটি মেয়ে আসলো, আমাকে বলল, ভাবি আমাকে দাও, আমি তোমাকে শাড়ি পরিয়ে দেই। দাও। মেয়েটা অনেক সুন্দরভাবে আমাকে শাড়ি পরিয়ে দিল। আমি বললাম, তোমার নাম কি? আমার নাম রিমি আক্তার তানিয়া। তুমি কি তানভীরের ছোট বোন? ভাবি। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। রুমে এসে দেখি আমার সামনে নীল পরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রেমে চলে গেল। আমাকে এই নীল শাড়িতে কেমন লাগছে বলো তো? যদিও অপরূপ লাগছে, কিন্তু মুখে তা বলবো কেন, একদম পেত্তির মতো লাগছে। কি? তাহলে আমি শাড়ি খুলে ফেলবো। যখন পেতনির মতো লাগছে তখন পেতনি সাজ দরকার নাই আমার। ও আল্লাহ, মহা বিপদে। আর না না, শাড়ি খুলতে হবে না, তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম অপরূপ, সেই সুন্দর, এত সুন্দর বলার মতো না। এই তো হলো হাজবেন্ডের মতো কথা। আমার অফিস টাইম হয়ে গেছে, আমি এখন অফিসে যাব, সো বাসায় থাকো। তানভীর চলে গেল। আমি একা একা বোর হচ্ছি। কিছুক্ষণ পর নিচে চলে আসলাম। ভাবি চলো আমাদের বাড়ি তোমাকে ঘুরে দেখাই। হ্যাঁ চলো, তোমাদের বাড়ি সত্যি দেখা হয় নাই। রাতে আসছি তো, তাই একটু ঘুরে দেখলে ভালোই হবে। বাড়িটা অনেক বিশাল বড়, দেখতে অনেক সুন্দর, চারিদিকে দামি দামি ফার্নিচার। কিন্তু আমার মনে প্রশ্ন একটাই, আমি মীরা আপুর কাছে শুনেছিলাম তানভীর ভাইয়েরা তেমন একটা বড় লোক না, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। কিন্তু এখানে আসার পরে তো উল্টা দেখতেছি, কিছু বুঝতে পারছি না। আমি হাঁটছি, বাড়ির চারপাশ দেখতেছি। ভাবি চলো বাগানে যাই, আমার বাগান অনেক সুন্দর। ঠিক আছে চলো। বাগানে যেয়ে আমি তো আরও অবাক, কারণ বাগান অনেক সুন্দরভাবে সাজানো, অনেক রকমের ফুল গাছ লাগানো, বিদেশি ফুল, দেশি ফুল। তার থেকেও বেশি ভালো লাগছে পুকুরের মাঝখানে ফুটে আছে নীল পদ্ম ফুল। পদ্ম ফুল বরাবরই আমার পছন্দ, তাই রিমিকে বললাম, রিমি আমি একটা পদ্ম ফুল নিতে চাই। কিন্তু আনবো কি করে, কেউ তো নাই এনে দেওয়ার জন্য। তুমি চিন্তা করো না, আমি নিজের নিয়ে আসবো। আস্তে করে নামলাম পুকুরে, অনেকটাই নামছি, প্রায় কোমর পরিমাণ ভিজে গেছে। মাঝখানে যেতে যেতে আরও ভিজছি, তাও ফুল নিয়ে আসছি। পদ্ম ফুলের গায়ে কিন্তু কাঁটা থাকে, ওই কাঁটা দিয়ে অনেকটাই হাত কেটে গেছে, তাও ফুল পাওয়ার আনন্দে উপরে উঠে আসলাম। রিমির হাতে ফুলগুলো দিলাম, আবারও হাঁটতেছি বাগানে। সামনে একটা পেয়ারা গাছ দেখে লোভ সামলাতে পারলাম না। রিমি এখন তো পেয়ারার সময় না, বা পেয়ারার সিজনও না, কিন্তু এই গাছে এত পেয়ারা হলো কি করে? এই গাছটা আমার আব্বু বাইরে থেকে নিয়ে আসছিল। এই গাছে 12 মাসেই পেয়ারা ধরে। ওহ, আমার না পেয়ারা খেতে মন চাইতেছে। কিন্তু দারোয়ান মামা তো নাই, মামা থাকলে মামাকে বলে পেয়ারা পাড়াতে পারতাম।
এখন আমাদের পেয়ারা কে পেরে দেবে? তুমি কোনো চিন্তা করো না, এই পদ্ম ফুলগুলো ধরো, আমি নিজে গাছে উঠব। যখন ইচ্ছে করছে খেতে তখন খেয়েই ছাড়বো। ঠিক আছে ভাবি। আস্তে আস্তে গাছে উঠতে শুরু করলাম। প্রায় অনেকটা উঠে গেছি। একটা একটা করে পেয়ারা পাড়তেছি। ভাবি, তোমার হাতের উপরে ওই দিকে একটা আছে, ওইটা পারো। আরো দেখো কোথায় আছে। তোমার ডান হাতের উপরেও আছে। অফিস থেকে বাড়িতে আসতেছে, বিকেল হয়ে গেছে। গাড়ি পার্ক করে যখনই বাড়িতে প্রবেশ করব, ওই সময় রিমি আর তিশার গলার আওয়াজ পেয়ে কেমন যেন একটা আগ্রহ হলো। তাই ওইদিকে যাচ্ছিলাম। বাগানে প্রবেশ করে আমার চোখ তো কপাল ওঠার অবস্থা। কালকে বিয়ে হয়েছে, নববধূ কিনা আজকে পেয়ারা গাছ ছুটে পেয়ারা বাড়তেছে। ও আল্লাহ, এই কোন মেয়ের পাল্লায় পড়লাম আমি? আল্লাহ, তুমি উপর থেকে একটা দড়ি দাও, আমি উপর উঠে যাই। আমি ওদিকে যেয়ে জোরে চিৎকার দিলাম, এখানে হচ্ছেটা কি? ভাইয়া, ভাইয়া তুমি এখানে? তানভীর গলার আওয়াজ পেলাম। আমি তো নিচে তাকিয়ে সেই লেভেলের অবাক, ভয়ে হাত পা কাঁপতেছে আমার। ওই নতুন বউ হয়ে গাছ উঠছো? না মানে আসলে এখানে গাছ থেকে নামো, নাহলে তোমার কপালে শনি আছে। নাও বলছি। একটা ধমক দিয়ে কথাটা বললাম। ভাইয়া, তুমি ভাবির উপরে এমন করে চিৎকার করছো কেন? একদম চুপ, আর একবার কথা বললে ঠাস করে একটা চর মেরে তোর 32টা দাঁত ফেলে দেব। যা রেগে আছে তিশা, আজকে তোর কপালে শনি আছে। আর তুমি এক্ষুনি গাছ থেকে নামবে। হ্যাঁ নামছি নামছি। আ ও আল্লাহ বাঁচাও, আমাকে গাছ থেকে পইড়ে গেছি, কোমর মধ্যে সেই ব্যথা পাইছি। ব্যথা চিৎকার করতেছি, কান্না করতেছি। হঠাৎই এমন করে গাছ থেকে পড়ে যাবে বুঝতে পারিনি। তাড়াতাড়ি কাছে গিয়ে বললাম, তুমি ঠিক আছে তো? ও আব্বা গো, আম্মা গো, তোমার মেয়ে মরে গেল গো। একদম চিৎকার করা বন্ধ করো। কে বলেছিল গাছ উঠতে তোমাকে? বেয়াদব কোথাকার। এখন ব্যথা পেয়েছো তুই চিৎকার করছো কেন? ভাইয়া, ভাবি অনেক ব্যথা পেয়েছে আর তুই বকতেছিস? বাসায় যেয়ে তাড়াতাড়ি ডক্টরকে কল করো। তুমি কি হাঁটতে পারবে? না, অনেক ব্যথা করতেছে পায়ে। মহাবিপদে পড়লাম। তুমি কি তাহলে হাঁটতে পারবে না? আপনি এত নিষ্ঠুর মানুষ কেন? দেখতেছেন তো আমি ব্যথায় কাতরাচ্ছি, তারপরেও এই প্রশ্ন করছেন হাঁটতে পারবো কি না। আরো যাও না, আস্তে আস্তে গাছে ওঠো। কান্না করতে করতে বললাম, ব্যথা করছে পায়ে অনেক বেশি। তিশার দিকে ভালোভাবে তাকিয়ে দেখি সত্যি ব্যথা করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তুমি তো গাছ থেকে পড়ছো, তোমার জামা কাপড় ভিজলো কি করে? ভাইয়া, ডক্টরকে কল করা হয়েছে, তাড়াতাড়ি ভাবিকে নিয়ে চল। আগে ফ্রেশ করাই, তারপর ডক্টর আসলে দেখাতে হবে। তোর ভাবির জামা কাপড় ভিজলো কি করে? আসলে ভাইয়া, ভাবি না। আমি রিমির দিকে ইশারা করলাম যাতে কিছুই না বলে, কিন্তু তানভীর ইশারা করতে দেখে নিল। কি না কি করছো? আর রিমি, সত্যি করে বলতো বিষয়টা কি? নাহলে কিন্তু তোকে মেরে ভর্তা বানিয়ে দেব। এখন যদি শোনে পুকুর থেকে ভিজেছি, তাহলে আজকে এই ব্যাটা আমাকে পুকুরে যেয়ে ডোবাবে, আর না হলে এখানে খুন করবে। ও আল্লাহ বাঁচাও। ভাইয়া থাক না, এসব নিয়ে পরে কথা বলা যাবে, আগে ভাবিকে নিয়ে চলো। তোকে বলতে বলছি কিন্তু রিমি। আসলে ভাইয়া, গাছে ওঠার আগে পুকুর থেকে ভাবি পদ্মফুল তুলেছিল। আমি তিশার দিকে তাকিয়ে বললাম, এত সাহস তোমার কোত্থেকে আসে? প্রথমে পুকুরে নেমে ফুল তুলেছ, আবার ওই ভেজা সরে নিয়ে গাছে উঠেছ। বেয়াদব মেয়ে কোথাকার। মাথায় কি ঘিলে বলতে কিছু নেই? ভেজা সরে তুমি পড়বে না তো কি করবে? এমনিতে তো পায়ে ব্যথা, কোমরের ব্যথায় 12টা বাজতেছে, এরপর এই ব্যাটা ধমকায় বকতেছে। এখন শুধু কান্না না, সাথে মাটির তলে ঢুকে যেতে ইচ্ছে করছে। আস্তে আস্তে ওঠার চেষ্টা করো। উঠতে যেয়েও পড়ে গেলাম, ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম, ও মা গো। ভাইয়া, তুমি ভাবিকে কোলে নাও, ভাবি অনেক কষ্ট পাচ্ছে। তুমি আমার কাঁধে হাত রাখো, আমি তোমাকে কোলে করে নিয়ে যাই। তিশাকে কোলে করে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলে আম্মুর সামনে আসলো আর বলল,
কী রে, নতুন বৌমার কি হয়েছে? এমন অবস্থা কেন? বলো না, তোমার বৌমা দিন দিন বাচ্চাই রয়ে আছে। প্রথমে বউকুড়ে নামে পদ্মফুল ছেড়েছে, তারপরে হাত কাটা নিয়ে আবার গাছ উঠেছে, তা আবার ভেজে সুরে নিয়ে এখন গাছ থেকে পড়ে পায়ে ব্যথা পাইছে। ও আল্লাহ, তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ করা আর ডক্টরকে কল দিস তো। হুম, কথা বলে রুমে নিয়ে গেলাম। প্রথমে ওয়াশরুমে নিয়ে গেলাম। তুমি কোনো মতো গোসলটা করে জামা কাপড় চেঞ্জ করে নাও, আর আমাকে লাগলে ডাক দিও। আমাকে কিছু জামা কাপড় দিলে ভালো হতো, এখানে জামা কাপড় নাই রাখা। তুমি কি এখন কি পরবে, শাড়ি নাকি থ্রি পিস? কি যে বলবো কিছুই বুঝতে পারছি না। তুমি বরং শাড়ি পরো, তুমি তো কোমরে ব্যথা পাইছো, ওষুধ লাগাতে হবে, তাই শাড়ি পরলে ভালো হবে। তানভীর আমাকে একটা নীল কালার শাড়ি দিয়ে গেল, তারপরে কোনো মতো শাওয়ার নিলাম, জামা কাপড় চেঞ্জ করে এই যে শুনছেন আমার হয়ে গেছে। যে দেখে দিশা কোনো মতো নীল চেহারাটা পেঁচিয়ে পড়েছে, তাই বললাম, তুমি কি শাড়ি পেঁচাইছো তুমি শাড়ি পরছো? বোঝো মুশকিল। আমি তো শাড়ি পরতে পারি না, কালকে তো আপনাকে বললামই। আচ্ছা দাও, আমি শাড়ি ঠিক করে দিই। তারপর আস্তে আস্তে শাড়িটা খুলে আবার নতুনভাবে পরিয়ে দিয়েছে। আমি একদম দিশার কাছে চলে আসছে। দিশার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে, দেখতে অপূর্ব লাগছে। শাড়ি পরাতে যে দিশার শরীরে বারবার টাচ লাগছে, আমার ছোঁয়া মাত্রই বারবার কেঁপে ওঠে। শাড়ি পরিয়ে দিয়ে আবারও কোলে করে রুমে নিয়ে এসে শুয়ে দিলাম। আমি শুধু দেখছি একটা ছেলে এতটা কেয়ারিং কি করে হয়। কালকে রাতে যখন সালাম করতে গিয়েছিলাম, তবে সালাম তো করতে দিলই না, উল্টে অপমান করলো, যা ইচ্ছে তাই বলে। তোমার যদি কিছু লাগে তাহলে আমাকে বলবা, কেমন? আমরা কথা বলছি, এমন সময় ডক্টর আঙ্কেল চলে আসছে। কি তানভীর, রুমে আসতে পারি? আঙ্কেল আসেন। কেমন আছো তানভীর বাবা? আর আমার পেশেন্ট কোথায়? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছে। আচ্ছা চলো পেশেন্ট আগে দেখি, তারপরে কথা বলি। এই যে মহারানী বিছানায় শুয়ে আছেন, ইনি হচ্ছেন আপনার পেশেন্ট আঙ্কেল। বৌমা কেমন আছো? আঙ্কেল ভালো নেই, পায়ে ব্যথা, কোমরে ব্যথা পাইছি গাছ থেকে পড়ে। আচ্ছা এইদিকে পাটা রাখো, আমি দেখছি। আসলে গাছ থেকে পড়ার কারণে পাটা মচকে গিয়েছে। আমি পায়ে রাবার ব্যান্ডেজ বেঁধে দিচ্ছি, এতে ব্যথা কিছুটা কমবে। আর কোমরের ব্যথার জন্য আমি ওষুধ আর মলম দিচ্ছি, যেটা একটানা 7 দিন মালিশ করতে হবে। তারপরে আবার আমি দেখব তোমায়। আঙ্কেল হাতে ব্যান্ডেজ করে দিন, হাত কেটে ফেলেছে। হাত কাটলো আবার কি করে? আমি মাথা নিচু করে বসে আছি, আমার অবস্থা এখন এমন হয়েছে যে কিছু বলতে গেলে শুধু ধমক খাচ্ছি। পুকুর থেকে পদ্মফুল তুলেছে, আর সেই পদ্মফুল গাছে কাটা ছিল, যা দিয়ে তার হাত কাটছে। আবার ওই হাত কাটা নিয়ে ভেজে শরীরে গাছ উঠছে, তারপর গাছ থেকে পড়ে এই অবস্থা। বৌমা হাত দুটো দাও। আমার 2 হাতে বাড়িয়ে দিলাম, আসলে অনেকটা আমার হাত কেটে গেছে, আমি খেয়াল করি নাই। এখন মন চাচ্ছে মেয়েটাকে চর মেরে সোজা করে দিই, বেয়াদব কোথাকার, কতটা হাত কাটছে দেখছো? আমি আবারও কান্না শুরু করে দিলাম। তানভীর বাবা এভাবে বকো কেন? বউ মনে হয় একটু দুষ্টামি করেই ফেলেছে। বৌমা নেক্সট টাইম কিন্তু এভাবে গাছে উঠবা না, আচ্ছা? মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিলাম। এই তো বৌমা, অনেক ভালো। তুমি আর বৌমাকে কেন বকবে না? ঠিক আছে আঙ্কেল। বৌমার হাতে ব্যান্ডেজ করে দিলাম আর বললাম, বৌমা দুষ্টামি করো, ঠিক আছে? কিন্তু এমন দুষ্টামি করবে না যাতে তুমি নিজেই ব্যথা পাও। নিজের খেয়াল রেখো, এটুকু দুষ্টামি করাই যায়। তাহলে আজকে বরং আমি যাই, আর প্রয়োজন পড়লে ডাক দিও। চলুন আঙ্কেল, আমি এগিয়ে দিয়েছি আপনাকে। ঠিক আছে। আমি আর ডক্টর আঙ্কেল প্রায় গাড়ির কাছে চলে আসলাম, তখন ডক্টর বলল, জি আঙ্কেল। তানভীর একটা কথা বলতে হচ্ছে, বৌমা কিন্তু ভারী মিষ্টি দেখতে, তোমার সাথে অনেক সুন্দর মানিয়েছে। এখনকার সময় এরকম বাচ্চা মোট টাইপের বউ করে, বাবা ভাগ্যের বিষয়।
মেয়েটা দেখতে ভারী মায়াবী, ওকে কোনো সময় কষ্ট পেতে দিও না। কেন জানি না ডক্টর আঙ্কেলের মুখের কথা শুনে অনেক বেশি ভালো লাগছে। ভালো থাকো বাবা। ডক্টর আঙ্কেল চলে গেলেন। আমি আবারও রুমে চলে গেলাম, যে দেখি তিশা শুয়ে আছে। আমি ওর কাছে যেয়ে বললাম, তুমি কি এখন কিছু খাবে? না, এখন কিছুই খাবো না। কিন্তু তোমাকে তো খেতে হবে, কারণ তোমার ওষুধ খেতে হবে। ভাইয়া আমি কি আসতে পারি রুমে? আয়। আসলে ভাইয়া ভাবির পদ্ম ফুলগুলো আমার কাছে ছিল, তাই দিতে আসলাম। এই ফুলগুলো তুই এখনো ফেলিস নাই? এখনো যে ডাস্টবিনে ফেল ফুলগুলো, এটার জন্যই তো তোর হাত কেটেছে। না প্লিজ, ফুলগুলো ফেলবেন না। অনেক কষ্ট করে এই ফুলগুলো আমি তুলেছি। ভাইয়া প্লিজ ফুলগুলো ফেলিস না। ভাবি অনেক কষ্ট করে ফুলগুলো তুলছে, আর এই ফুলগুলো ভাবির অনেক পছন্দের। ফুল তো ফেলবো, এই ফুলের জন্য আজকে সব কিছু রয়েছে। যখনই ফুলগুলো ফেলার জন্য নিবে তখনই আমি খাট থেকে নামতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে আবার চিৎকার দিয়ে নিচে পড়ে যাই। তাড়াতাড়ি তিশার কাছে নিয়ে বললাম, ঠিক আছে তো? এই ফুলগুলোর জন্য তুমি আবার নামছো কেন? জানো তো পায়ে ব্যথা। প্লিজ ফুলগুলো ফেলবেন না। ঠিক আছে, ফেলবো না। তিশাকে কোলে করে খাটে বসিয়ে দিলাম, আর রিমি টেবিলের উপর ফুলগুলো রেখে দে। ঠিক আছে ভাইয়া, যাওয়ার সময় বললাম ভাবির জন্য খাবার নিয়ে আয়। যা তুই, আমি আসছি এখনই। রিমি চলে গেল। আমি তিশাকে বললাম, তুমি কি পাগল নাকি? ফুলগুলোর জন্য এত ব্যথা হওয়ার পরেও আমার নিচে নামতে গেলে কেন? এখন তো আমার ব্যথা পেয়েছ। পদ্ম ফুল আমার খুব পছন্দের ফুল, তাই। আচ্ছা তুমি বসো, আমি নিচ থেকে খাবার নিয়ে আসি। কথাটা বলে চলে গেলাম নিচে। তানভীর চলে যাওয়ার পরে আমি ফুলগুলোর দিকে তাকিয়ে আছি আর ভাবছি এই ফুলগুলোর জন্য একদিন আপুর কাছে অনেক মার খেয়েছিলাম, আজকে আবার নিজেই ব্যথা পাইছি। তিশার জন্য নিচ থেকে খাবার নিয়ে এসে দেখি মেয়েটা ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। আমি তিশার হাতের খাবারগুলো দিয়ে বললাম, খেয়ে নাও, তারপর ওষুধ দিচ্ছে। খাবার তো আমার হাতে ধরিয়ে দিল, কিন্তু আমি খাবো কি করে? দুই হাতে তো ব্যান্ডেজ করা, তাই চুপচাপ বসে আছি। কি হলো, খাচ্ছ না কেন? তানভীরের সামনে দুই হাত দেখালাম, দুই হাতে ব্যান্ডেজ করা খাবো কি করে? ও সরি, ভুলে গেলাম। আচ্ছা তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দিই। তারপর আমি তিশাকে খাবার খাইয়ে দিচ্ছি, আর ও খাবার খাচ্ছে। আপনি খেয়েছেন? না, এখনো খাইনি, তবে খেয়ে নেবো পরে। এখানে তো অনেকেই খাবার নিয়ে এসেছেন, এত খাবার আমার লাগবে না, আপনিও এখানে খেয়ে নিন। না, তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। আমি খেতে বলছি কিন্তু। এতক্ষণ যে মেয়েটাকে আমি রাগ দেখিয়েছি, সে মেয়েটা এখন আমার উপর রাগ দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, খাচ্ছে। এই তো ভালো ছেলে, আমরা দুজনে একসাথে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষে ওষুধ খেলাম, কিন্তু এখনই হলো ঝামেলা, কারণ আমার কোমরে মলম দিতে হবে। তুমি চিন্তা করো না, আমি আম্মুকে ডেকে দিচ্ছি। কিন্তু আম্মু কি এখনো জেগে আছেন? অনেক রাত হয়ে গেছে। দেখে রুম থেকে বের হয়ে গেলাম। আম্মু দরজার সামনে আম্মুকে ডাকলাম, কিন্তু কোনো কাজ হলো না। রুমিকে ডাকলাম, তাও হলো না। সবাই ঘুমিয়ে পড়েছে। তাই আবার রুমে এসে তিশাকে বললাম, সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি চিন্তা করো না, আমি আম্মুকে ডেকে দিচ্ছি। কিন্তু আম্মু কি এখনো জেগে আছেন? অনেক রাত হয়ে গেছে। দেখে রুম থেকে বের হয়ে গেলাম। আম্মু দরজার সামনে আম্মুকে ডাকলাম, কিন্তু কোনো কাজ হলো না। রুমিকে ডাকলাম, তাও হলো না। সবাই ঘুমিয়ে পড়েছে। তাই আবার রুমে এসে তিশাকে বললাম, সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি কোনো চিন্তা করো না। আমি চোখ বন্ধ করে তোমাকে মলম লাগিয়ে দেব। ঠিক আছে। তারপরে তিশা একটু ঘুরে শুইল। আমি তিশার কাছে বসে চোখ বন্ধ করে মলম লাগিয়ে দিচ্ছি। একটা জিনিস বুঝতে পারছি, তিশা বারবার কেঁপে উঠতেছে, হয়তো কোনো পুরুষের ছোঁয়া পড়ার কারণে। আর একটু কোমরে ব্যথা পাইছে মলম লাগানোর জন্য। মলম লাগিয়ে দিয়ে বললাম, এখন তুমি ঘুমাও। আমি শুয়ে পড়ছি, আমার পাশে তানভীর শুয়ে পড়েছে। কিছুক্ষণ যেতে না যেতে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন যাবৎ ফেসবুকে ঢোকা হয় না, তাই একটু ফেসবুকিং করছে। হঠাৎই তিশা আমাকে জড়িয়ে ধরেছে শক্ত করে। এমনি শীতের রাত, তারপরে এমন গরম হাত দিয়ে আমাকে ধরেছে। কি এক ফিলিংস,
বলে বোঝাতে পারবো না। সূর্যের আলো মুখে পড়ার জন্য ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার মুখের কাছেই তানভীরের মুখ। ওর গরম নিঃশ্বাস আমার মুখে পড়তেছে। তানভীরকে ঘুমের মধ্যে কি নিষ্পাপ লাগছে বলে বোঝাতে পারবো না। কেন জানি ইচ্ছে হলো ওর গালগুলোতে একটা কিস করার জন্য। আমার আবার যখন যেটা মন চায় সেটা করে ফেলি। এই তানভীরের গালে কিস করলাম, কিন্তু তানভীর একটু লড়ে উঠল, তাই চোখটা তাড়াতাড়ি বন্ধ করলাম। কেমন যেন ফিল হচ্ছিল, তাই চোখ খুলে দেখি তিশা তো ঘুমিয়ে আছে। ধুর, আমি হয়তো ভুল ভাবছি। তিশার দিকে তাকিয়ে আছে। ঘুমন্ত চেহারা মেয়েটাকে খুব মায়াবী নিষ্পাপ লাগছে, ঠিক যেন ছোট বাচ্চা। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেলাম, কারণ অফিস যেতে হবে। ঘড়িতে দেখি টাইম বেশিক্ষণ নেই। ফ্রেশ হতে গিয়ে ব্রাশ করতেছে, এমন সময় আয়নাতে নিজেকে দেখে অবাক হয়ে গেলাম। কারণ কিস করলে ঠোঁটের ছাপ যেমন থাকে ঠিক আমার মুখেও আছে। তার মানে আমি যে ভাবছি সবই ঠিক ছিল। উনি উঠে ওয়াশরুমে গেছে, আমিও উঠে বসলাম। ও আল্লাহ, ও যেন না বুঝতে পারে কি যে কিস করলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তেশাকে নাস্তা খাইয়ে দিলাম। অফিসে যাওয়ার সময় তেশার কপালে আলতা করে কিস করে বললাম, হাজব্যান্ডকে আদর করতে চাও? সেটা বলতেই পারো, এইভাবে লুকিয়ে আদর করার কিছুই নেই, জিনিস তো তোমারই। আমি অবাক হয়ে গেলাম। তাহলে বুঝতে পারছে, যাও তো দুষ্টু কোথাকার। আচ্ছা, ভালো থাকো, নিজের খেয়াল রাখো, টাইম মতো খাবার খাবে, ওষুধ খাবে, কেমন? তানভীর চলে যাওয়ার পরে রিমি আসলো। ভাবি আজকে কেমন আছো? কালকে থেকে অনেকটাই বেটার আছি। বেটার থাকবেই বা না কেন? আমার ভাইয়া যে এত সুন্দর করে যে সেবা করছে, যে কেউ সুস্থ হয়ে যাবে। তা তো বলতে হয়। অফিসে এসে অনেকগুলো ফাইল দেখলাম, মিটিং করলাম। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। দুপুরে লাঞ্চ করব, এমন সময় তিশার কথা মনে পড়লো। তাই তিশার নাম্বারে ফোন দিয়ে বললাম, দুপুরে খাবার খাইছ, ওষুধ খাইছ? স্যার, একটু আগে আম্মু খাইয়ে দিয়েছে। ঠিক আছে। তুমি লাঞ্চ করেছো? তিশার মুখ থেকে এই প্রথম তুমি ডাক শুনলাম। কি হলো, কিছু বলো না কেন? না, কিছু না, এখনো খাই নাই, তবে এখনই খাবো। খাও, আর আসার সময় ফুচকা নিয়ে আসবে। বাইরে জিনিস খাওয়া কিন্তু ভালো না তিশা। তোমাকে ফুচকা আনতে বলেছি, মানে আনবে, না হলে কিন্তু রাতে কিছুই খাবো না। ঠিক আছে, আনবো। আর কিছু লাগবে তাও বলো। চকলেট, আইসক্রিম, তুমি চাইলে আরও কিছু আনতে পারো, আমি কিছুই মনে করব না, সব কিছু খেতে পারবো। তুমি একদম বাচ্চা মেয়ে টাইপের, বুঝলা? ঠিক যেন পুতুল পুতুল। তাও তো কেউ আমাকে ভালোই বাসে না। ওরে ভালোবাসা রে, পেয়েছি। তুমি কি ভালোবাসা মনে বুঝছো? আচ্ছা, এখন ফোন রাখি, খাবার খেয়ে নাও। ফোন রেখে দিল। কি আজব মেয়ে, একটু গল্প করলো না। যদিও বা আমি মেয়েটার কথা এত ভাবছি কেন। ওর বোনের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। যাকে পেলাম না সে ছিল আমার ভালোবাসা, আর এখন যে আছে সে আমাকে ভালোবাসে না, তারপরও তার কথা ভাবছে। তাহলে তানভীর, তুই কি পরিবর্তন হতে শুরু করেছিস? কি করব, কিছুই ভালো লাগছে না। বাবা মার কথা অনেক মনে পড়তেছে। আজ 3 দিন হলো বাবা মার সাথে দেখা হয় না। এখানেও সবার অনেক আদরে আছি, কিন্তু তাও বাবা মাকে ছাড়া ভালো লাগে না। আমি চুপচাপ বসে আছি, এমন সময় আমার শাশুড়ি আম্মু বলল, কি হলো মামুনি, তোমার কি অবস্থা? হাতে পায়ে ব্যথা কমেছে? হ্যাঁ আম্মু, এখন অনেকটাই ভালো আছি। তিশা, আজকে আমি তোমার বড় মামার বাড়িতে যাব। তোমার বড় মামা অনেক অসুস্থ, তাই তোমাকে বিকাল পর্যন্ত একাই থাকতে হবে। আমি তানভীরকে ফোন করে বলে দিচ্ছি আসার জন্য। তুমি কি একা থাকতে পারবা? কোনো সমস্যা নেই আম্মু, আপনি নিশ্চিন্তায় যান, আমি একা থাকতে পারবো। আর তাছাড়া বাসায় তো লোক আছে, কোনো কিছু দরকার হলে নিয়ে নেব। ঠিক আছে মামুনি, যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো। ঠিক আছে। আম্মু আর রিমি চলে গেল। আমি আর কি করব, ফোনে গেম খেলতেছি। এইভাবে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। কারো ডাকে চোখ খুললাম, তাকিয়ে দেখি তানভীর। তাই বললাম, কখন আসছো? এই তো 10 মিনিট হলো আসলাম। সারাদিন আজকে একাই ছিলাম, তাই তো। তো দোকা পাবো কোথায় শুনি?
আজ একটা বেবি থাকতো তাহলে কি যে ভালো হতো। তুমি তো নিজে একটা বেবি, আর একটা বেবি চাও? চাই। আমার যে ফুটফুটে একটা ছেলে হবে। বিয়ে হয়নি এখনো, 3 দিন হয়েছে মাত্র, আর তুমি এখনই বাবুনের চিন্তা করছো? বাহ, কি ভালো। আর এদিকে আমি এখনো ফুলসজ্জা করতে পারলাম না। আমি কি না করেছিলাম নাকি তুমি না করলে? আমার কি দোষ? আচ্ছা যাই হোক, আমি যেন কি আনতে বলেছিলাম আনছো? না, আসলে পাই নাই। না, কথাটা শুনে চোখের পানি চলে আসলো, কান্না করা শুরু করে দিলাম। আরে বাচ্চাদের মতো কান্না করছো কেন? আমি জানি না, যেখান থেকে পারো নিয়ে আসো, না হলে আমার কান্না থামবে না। থাক, কান্না করতে হবে না। এই নাও তোমার ফুচকা। আমাকে ফুসকা দিল। আমি তো ফুসকা পেয়ে সেই খুশি। এই মেয়ের বাচ্চামো দেখে হাসবো না কাঁদবো বলছার ক্ষমতা আমার নেই। তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার হাতের ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে আজকে। এই যে ব্যান্ডেজ করা হাত দিয়ে কিভাবে খাবো? তাহলে তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর খাইয়ে দিচ্ছি। ঠিক আছে। তানভীর চলে গেল ফ্রেশ হইতে, আর আমি বসে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পরে এসে আমাকে খাইয়ে দিতে শুরু করলো, আর আমিও মজা করে খাচ্ছি। তুমি চাইলে তুমিও খেতে পারো। আমি ওসব পচা খাবার খাই না। খাইতে জানলে তো খাবে। না জানাই ভালো, এসব উল্টাপাল্টা খাবার খাবো পর পেট খারাপ করার জন্য। ঠিক আছে, খেতে হবে না, আমাকে খাইয়ে দাও, আমি খাচ্ছি। অনেক আনন্দের সাথে ফুচকা খেয়ে নিলাম। ফার্স্ট এড বক্স নিয়ে এসে বললাম, হাতটা দাও এদিকে। আস্তে করে ব্যান্ডেজ খুলবে, ঠিক আছে? হ্যাঁ তাই করবো, এবার হাত দাও। আমি হাত বাড়িয়ে দিলাম। তানভীর আমার হাতের ব্যান্ডেজ খুলতে শুরু করলো। অনেক যত্ন সহকারেই খুলতেছে। অনেক সময় ব্যথা পাইতেছি, তারপরেও চুপ করে আছি। তিশার কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, কষ্ট একটু পেতেই হবে। অবশেষে আমার ব্যান্ডেজটি চেঞ্জ করা শেষ হয়ে গেল। এখন চুপচাপ বসে আছি। আর কিছু লাগলে বলো আমাকে। আমার না একটা জিনিস খাইতে মন চাইতেছে। কি শুনি? বিরিয়ানি খাইতে মন চাইতেছে অনেক বেশি। তাহলে আমি অর্ডার করে দিই, এখনো চলে আসবে, একটু অপেক্ষা করো। হোটেল বা রেস্টুরেন্টের নয়, তোমার হাতের রান্না করা বিরিয়ানি খেতে মন চায়। কিন্তু আমি তো তেমন রান্না পারি না, তোমার ভালো লাগবে না। তার থেকে ভালো হয় আমি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করি। যদি তুমি না রান্না করো তাহলে আমি খাবো না বলে দিলাম। আর আমার এক কথা বারবার বলা পছন্দ না। ঠিক আছে, আমি রান্না করব, কিন্তু হ্যাঁ তোমাকেও হেল্প করতে হবে। তুমি পাশে থাকবে আর বলে দিবা কিভাবে কি করতে হবে। ঠিক আছে, চলুন। আমি আর তানভীর চলে গেলাম কিচেন রুমে। প্রায় 1 ঘন্টার মাঝে দুইজনের রান্না কমপ্লিট করলাম। যাই হোক, আপনাদের মধ্যে রান্নাটা শেয়ার করলাম না, তাহলে আবার ভাববেন না যে আমি রান্না করতে পারি না। আমি অনেক ভালো রান্না করতে পারি। অনেক কষ্টের পর শেষ পর্যন্ত বিরিয়ানি রান্না করতে সাকসেসফুল হলাম। এখন নাও, খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে, দাও। আমি বিরিয়ানি মুখে দিলাম। সত্যি বলতে অনেক ভালো হয়েছে, কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছে। তারপরেও খেয়ে নিচ্ছি, কিছুই বলছি না। হয়েছে মহারানী, এত কষ্ট করে রান্না করালেন আমাকে দিয়ে, তা আবার ফার্স্ট টাইম, তা শুধু কি খেয়ে যাবেন নাকি একটু মুখ ফুটে বলবেন কেমন হয়েছে? কিছু বলার ভাষা নেই, এক কথায় অসাধারণ। এত ভালো খাবার সত্যি বলতে আগে খাওয়া হয় নাই। আমি তো ভেবেই নিয়েছি নেক্সট টাইম কিছু খেতে মন চাইলে তোমাকে বলবো রান্না করতে। আজকে তুমি অসুস্থ বিধায় রান্না করেছেন, কিন্তু পরে আর করবো না। কেয়ারিং হাজবেন্ড হতে হবে তো, না হলে সবাই বলবে বিজনেসম্যান অফ তানভীর শুধু রোবটের মতো কাজ করতে জানে, ভালোবাসতে জানে না। তখন কিন্তু আমার খারাপ লাগবে। আচ্ছা যাও, আমি রান্না করব। এখন খুশি তো? অনেক। বিরিয়ানি খাওয়া শেষ করে দাঁড়িয়ে আছি, তানভীরের কাছে গিয়ে ওর গালে একটা কিস করলাম। হঠাৎ করে যে এমন কিছু করবি ভাবতেই পারিনি। ওদিকে বড় বড় চোখ করে দাঁড়িয়ে থাকলাম। এত ভালো বিরিয়ানি রান্না করার জন্য একটা মিষ্টি দিলাম, বললাম পাগলি একটা। এখন যাও, রুমে গিয়ে হাতের ব্যান্ডেজটা খুলে নাও, অনেকটাই শুকিয়ে গেছে। আল্লাহর রহমতে পাও ভালো হয়ে গেছে। তিশার সাথে কথা বলতে বলতে আমার ফোন আসলো। আমি রিসিভ করি, কিছুক্ষণ কথা বলে নিলাম, তারপর ফোন কেটে দিয়ে তিশাকে বললাম, আজকে বিকেলে আমাদের একটা শো আছে বিজনেসম্যানদের, তাই তোমাকে যেতে হবে আমার সাথে। সমস্যা নেই, যেতে পারবো।
আচ্ছা তুমি বিরিয়ানি খাও, আমি রুমে যাই। তিশা চলে গেল আর আমি বিরিয়ানি নিয়ে বসে পড়লাম। এক লঙ্কা মুখে দিলাম। মুখে দিয়ে আমি তো অবাক, কারণ অনেক বেশি ঝাল হয়েছে। ওই লঙ্কা খেয়ে আর এক লঙ্কা মুখে দিতে আমার মনে হয় ঝালে মুখ পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি বেসিংয়ে কুলি করলাম। মনে মনে ভাবছি, আমি তো ঝাল খেতে পারি, তাও পারলাম না বিরিয়ানি খেতে। অথচ এই মেয়েটা কি করে খেলো। তো রুমে গিয়ে বললাম, এত ঝাল বিরিয়ানি খেলে কি করে? বিরিয়ানিটা হয়তো ঝাল হয়েছে, কিন্তু বিশ্বাস করো তুমি অনেক বেশি যত্ন সহকারে আমার জন্য রান্না করেছো, তাও আবার ফার্স্ট টাইম। ওই ঝাল বিরিয়ানি আমার কিছুই হবে না। এই কেয়ারের কাছে কেউ আমার জন্য ভালোবেসে রান্না করেছে, আর আমি না খেয়ে থাকতে পারতাম না। তাই বলে এত ঝাল বিরিয়ানি তুমি খেয়ে নেবে? তোমার যদি কিছু হতো তখন কি হতো? তুমি পাশে থাকলে আমার কোনো ক্ষতি হবে না, এই বিশ্বাস আমার আছে। কোনো কথাই বললাম না, তিশাকে জড়িয়ে ধরলাম। এই কয়দিনে তুমি আমার মনে অনুভূতি সৃষ্টি করেছ। কেন জানি তোমার প্রতি আমার ভালোবাসা আসছে। তোমার জীবনে আগে কি হয়েছে জানতে চাই না, তবে একটা কথাই শুনতে চাই, আমাকে ভালোবাসবা ওই কথাটা। আশা করি আপুর অভাব পূর্ণতা না করতে পারলেও আপুর থেকে বেশি ভালোবাসতে পারবো। একটা সুযোগ দিয়ে দেখতে পারো, কোনো সময় তোমাকে ঠকাবো না। ঠিক আছে, দিলাম তোমাকে একটা সুযোগ। তোমার বোনকে বিশ্বাস করে ঠকে গিয়েছিলাম। আশা করি তুমি সে বিশ্বাস নিয়ে খেলা করবে না। বিশ্বাস যখন করেছো মৃত্যুর আগ পর্যন্ত হাত ধরে রাখার দায়িত্ব আমার। শুধু কোনো সময় ভুল বুঝবা না। কোনো সময় ভুল বুঝবো না পাগলি আমার। এখন যাও, রেডি হতে শুরু করো, একটু পরে বের হতে হবে। আমি রুমে গিয়ে আলমারি খুঁজে একটার পর একটা শাড়ি বের করতে শুরু করে দিলাম, কিন্তু কোনটা পরবো আমি চয়েস করতে এখনো পারলাম না, কারণ যেটা দেখি সেটাই ভালো লাগে। আমি কনফিউজড হয়ে গেলাম। খাটের মধ্যে বসে ভাবছি কোন শাড়িটা পরা যায়। রুমে এসে দেখি দেশে বসে আছে খাটে, আর কে যেন ভাবছে আনমনে। তাই বললাম, কি ভাবছো এত? আমি আলমারি থেকে সব শাড়ি বের করেছি, কিন্তু সমস্যা একটাই, কোনটা পরবো বুঝতে পারছি না। যেটা দেখছি সেটাই ভালো লাগে। এখন তুমি বলো কোনটা পরবো আমি। এটা আমার ভাবার কি আছে? আজকে তুমি পরবে হোয়াইট কালারের শাড়ি আর ম্যাচিং করে জুয়েলারি, সাথে হালকা সাজ। ঠিক আছে, তুমি এখন রুম থেকে বের হও, আমি রেডি হব। আরে আমি রুম থেকে বের হবো কেন? তুমি রেডি হও। আর এমনি তো নিজের বউ রেডি হওয়া দেখছি, অন্য কারণ। কি শখ, যাও এখান থেকে। আর বিশ্বাস করো, আমি কিছু মনে করবো না। এভাবে দুষ্টুমি করতেছো? আমার কিন্তু দেরি হচ্ছে, পরে কিন্তু তাড়া দিতে পারবা না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। যেহেতু বাইরে যেতে হবে তাই আর জোর করবো না। তবে আজকে রেডি হওয়া দেখতে পারলাম না, অন্যদিন ঠিকই দেখবো, চিন্তা করো না। ওরে ফাজিল রে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। ও আল্লাহ, পাগলি খেপে গেছে। তাড়াতাড়ি পালাও, নাহলে মেরে ফেলবে। ওখান থেকে দিলাম এক দৌড়। ডাইনিং রুমে বসে আছে। একসময় যাকে ভালোবাসতাম, আজকে সেই মেয়েটা আমার কাছে নেই, অথচ তার ছোট বোনের সাথে আমি সংসার করছি। কি আছে ভালোবাসা আমার? এই যে শুনছো, আমি রেডি হয়ে গেছি, তুমি তাড়াতাড়ি এসো, রেডি হয়ে নাও। সিঁড়ির দিকে তাকিয়ে আমার চোখ তো কপালে উঠে গেছে। কোনো সাদা পরেই সিঁড়িতে দাঁড়িয়ে আছে, সাদা শাড়িতে ম্যাচিং করা জুয়েলারি, সাথে হালকা মেকআপ, ছোট গোলাপি কালার লিপস্টিক, লম্বা চুলগুলো ছেড়ে রাখা, এমনিতেই ফর্সা, তারপর গাঢ় কাজল করা চোখ। কি যে মায়াবী লাগছে বলে বোঝাতে পারবো না। এক ধ্যানে শুধু তাকিয়ে আছে, যেন ক্রাশ খেয়ে গেলাম। কখন থেকে ডেকে যাচ্ছি, কোনো হুঁশ নাই, তাই একদম তানভীরের কাছে এসে তুড়ি বাজিয়ে বললাম, কি হয়েছে, রেডি হবা না? সামনে তো সুন্দর একটা সাদা পরি দাঁড়িয়ে থাকলে কি আর রেডি হতে মন চায়? তানভীরের প্রশংসা পেয়ে লজ্জা পেয়ে গেলাম। মেয়েদের সবচেয়ে খুশি হওয়ার সময় হয়েছে যখন তার হাজবেন্ড তার প্রশংসা করে। লজ্জাবতী বউ আমার, এত লজ্জা পেও না। সত্যি বলছি, পাগল হয়ে যাব। তখন কিন্তু এই পাগলটাকে দূরে রাখতে পারবে না। যাও তো দুষ্টু একটা, কি যে বলো তুমি। সত্যি বলছি, অনেক সুন্দর লাগছে তোমাকে। দাঁড়াও, একটা কালো টিকা লাগিয়ে দিই, না হলে আমার বউটার উপর যদি কারো নজর লাগে। তিশার চোখে কাজলে হাত দিয়ে একটু কাজল এলাম, তারপর কোমরে হাত রাখলাম, আলতো করে তিশার শাড়িটা সরালাম আর নামের নিচে কালো টিকায় বসিয়ে দিলাম। বললাম, এখন ঠিক আছে, আমার বউর উপর কারো নজর লাগবে না।
অনেক হয়েছে প্রশংসা করে, এখন যাও লক্ষ্মী ছেলের মতো রেডি হয়ে নাও। আমিও রুমে যেয়ে রেডি হয়ে নিলাম। তিশার সাথে ম্যাচিং করে শার্ট, প্যান্ট, স্যুট, ঘড়ি, শু, জুতো ইত্যাদি পরে নিলাম। তারপর রেডি হয়ে তিশার সামনে যেয়ে বললাম, আমিও রেডি। তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, ক্রাশ খাইয়ে গেলাম গো। পাগলি, তোমার থেকে বেশি না। আচ্ছা চলো, এখন বের হতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। আমিও তিশা দুজনে চলে এলাম। সাথে আজকে বডিগার্ড নেওয়া হলো। আমি বাংলাদেশের মধ্যে নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন, 1 নম্বরে আছে, তাই আমার শত্রুরও কম নাই। যেহেতু আজকে একটা প্রোগ্রামে যাচ্ছি, অনেক বেশি মানুষের আনাগোনা থাকবে, তাই সেফটির জন্য বডিগার্ড নিলাম। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে প্রেস মিডিয়ার লোক আমাদের ঘেরাও করে ফেললো। বডিগার্ড সবাইকে আমার কাছ থেকে দূরে রাখছে। এভাবে প্রবেশ করতে করতে ভিতরে চলে গেলাম। দুজনেই সামনে একটা জায়গাতে বসে রইলাম। তিশা, তুমি একটু বসো, আমি একটু কথা বলে আসি। তানভীর সবার সাথে কথা বলতেছে, একের পর এক একজনের সাথে, আর আমি চুপ করে বসে আছি। কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, কিন্তু আমি তো গ্রামের মেয়ে, তাই এতটা অভ্যস্ত নই। প্রথমে যে মঞ্চে কিছু কথা বললাম, সবার উদ্দেশ্যে কিছু লেকচার দিলাম। হঠাৎই এক জায়গায় চোখ আটকে গেল। আমি কি ঠিক দেখতে পারছি? আমি ঠিকই দেখছি, ওইটা মীরা। তানভীর হঠাৎ এ কথা বলা বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছে। আমিও ওই দিকে তাকিয়ে অবাক হলাম, কারণ মীরা আপু বসে আছে একটি ছেলের সাথে। এতক্ষণ লেকচার দিতেছিল কিন্তু খেয়াল করি নাই, কিন্তু এখন যখন তাকালাম আমি অবাক হয়ে গেলাম, কারণ তানভীর এখানে আসতো কী করে? ও তো বলেছিল একজন কৃষকের ছেলে, অথচ বিজনেসম্যানের মধ্যে 1 নম্বরে তানভীর। কিছু বুঝতে পারছি না, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কোনো কিছু না ভেবে মীরা আপুর সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, আপু তুই কেমন আছিস? আর ওই দিন এভাবে পালালি কেন বিয়ে থেকে? তিশা বোন, তুই কেন এই জায়গাতে? হাই মিস মীরা, আমি যেখানে সেখানে তো তিশা থাকবে। মানে কি? মানে হচ্ছে আপু, তুই যখন তানভীরকে ছেড়ে চলে আসলি, তারপরে তানভীরের সাথে আমার বিয়ে হয়ে গেল। আমি এখন তানভীরের ওয়াইফ। কি অবাক হয়ে বললাম কথাটা। মিস মীরা, আপনি যা শুনছেন সবই সত্য। তিশা এখন হচ্ছে মিসেস তানভীর। যে জায়গাতে আপনার থাকার কথা ছিল, সে জায়গাতেই আপনার ছোট বোন। আপনি কি আমাকে বলবেন কি জন্য আপনার সাথে এরকম করলেন? কি অপরাধ ছিল তোমার? আপু আমিও জানতে চাই, তুই তানভীরের সাথে এমন করলি কেন? আমি জানি না আমি এমন কেন করছি, পারলে আমাকে মাফ করে দিও তোমরা, আর তোমরা দুজন সুখী হও এই দোয়াই করি। একদম কথা হারানোর চেষ্টা করবেন না। আমি যে জানতে চাইছি সুন্দরভাবে উত্তর দিন। কেন এমন করেছেন আমার সাথে? ঠিক আছে, জানতে যখন চাইছো তখন বলেই দিচ্ছি, আমি তোমার মতো ছোট লোকের সাথে ঘর করতে পারবো না, তাই আমি তোমার সাথে রিলেশনে থাকাকালীন অন্য আরেকজনের সাথে রিলেশন করি। তারপর আর কি, তোমাকে সত্যি বলতেছিও বলতে পারি নাই, তাই বাধ্য হয়ে বাড়ি থেকে পালাই। বাহ মিস মীরা, বাহ, এত সুন্দর করে বলতে পারলেন। আমিও ভাবতে পারিনি যে আপনি এত ভালো অভিনয় করতে পারেন। এতদিন তাহলে আমার সাথে অভিনয় করেছেন? আমি কোনো কিছুই বলছি না, শুধু কথা শুনতেছি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। আরে, আপনার জন্য আমি পাগল ছিলাম, কিন্তু আপনি এতটা লোভী টাইপের মেয়ে জীবনও জানতাম না। যাই হোক, আপনি নিশ্চয়ই বিয়ে করেছেন। করছি। আপনাকে বিয়ের অনেক শুভেচ্ছা, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন জীবনের সুখী হতে পারি। কিন্তু তানভীর, তুমি এত বড় বিজনেসম্যান হলে কি করে? আপনাকে তো বলেছিলাম বিয়ের পরে বড় একটা সারপ্রাইজ দেব। এইটাই আমার সারপ্রাইজ, কিন্তু আফসোস আপনি পেলেন না। পেলেও আপনার ছোট বোন। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন, তা আবারও প্রমাণ হলো। তানভীর, পারলে আমাকে মাফ করে দিও, আর প্লিজ আমার শাস্তি আমার বোনকে কোনো সময় দিও না। অনেক ভালো মেয়ে, ওর সাথে তুমি সুখে থাকবা। আপু তুই এমনটা কেন করলি? এমনটা না করলেও পারতিস। আমার জন্য তোকে এত তাড়াতাড়ি বিয়ে করতে হলো, পারলে আমাকে মাফ করে দিস। কি যে বলো না আপু, আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। তোমাদের 2 বোনের গল্প হলে আমি এখন বাসায় যাব। আপু ভালো থাকিস, পরে আবার যোগাযোগ করিস, আমার ফোনে ফোন দিস। ঠিক আছে। আমি আর তানভীর দুজনে চলে গেলাম বাড়িতে।
কিন্তু আশ্চর্যের বিষয় আজকে তানভীরকে অনেক বেশি ভয় লাগছে। ভয়ে ভয়ে বললাম, একটা কথা জানতে পারি? কি কথা বলো? রাগ করবে না তো আমার প্রশ্ন শুনে? না, রাগ করবো না। বলো, কি প্রশ্ন করতে চাও? তোমার আর আমার আপুর পরিচয় হলো কি করে? আর তোমাদের রিলেশন কত বছরের? তুমি যখন অতীত জানতে চাইছো, তখন অবশ্যই তোমার জানা উচিত। আজ থেকে 2 বছর আগে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসেছি। বাসায় জানিয়ে এসেছিলাম, কিন্তু গাড়িতে আসতে লেট করে আর অনেক রাতও হয়ে গেছিল। কোনো গাড়ি পাচ্ছিলাম না। তখন একটি মেয়েকে দেখলাম অপেক্ষা করতে। তখন মেয়েটির কাছে গিয়ে বললাম, এখন কি কোনো গাড়ি পাওয়া যাবে? কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। এই যে মিস, শুনছেন? কিন্তু আমার কোনো কথার উত্তর দিচ্ছে না। মেয়েটির হাতে টাচ করাতে আমাকে বলল, হঠাৎই কারো হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখি একটা ছেলে আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। তাই বললাম, আপনার সাহস কী করে হলো আমার হাত ধরার? সরি মিস, আমি অনেকক্ষণ ধরে আপনাকে ডাক দিলাম, কিন্তু আপনি সাড়া দিলেন না, তাই বাধ্য হয়ে টাচ করলাম। কী জন্য ডাকছেন? এখানে কি কোনো গাড়ি আর আসবে? হ্যাঁ, আর 20 মিনিট অপেক্ষা করুন, ঠিকই গাড়ি আসবে। কিছু মনে না করলে আরেকটা প্রশ্ন করতাম। আপনি কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছেন। আপনাকে কি গণধোলায় খাওয়াতে হবে? মনে মনে ভাবছি, বাহ, মেয়েটা যেমন সুন্দর দেখতে তেমনি তেজে। তানভীর, দেশে আসতে না আসতে প্রেমে পড়ে গেলে? এই যে, কি এত ভাবছেন? না, কিছু না। তাহলে এখান থেকে আসতে পারেন আপনি। আমি একটু বসে এখানে। না, আপনি এখানে বসতে পারেন না। আপনি যাবেন নাকি আমি চিৎকার করবো আর লোকজন ডেকে বলবো আপনি আমাকে ডিস্টার্ব করেছেন? কি ডেঞ্জারাস মেয়ে। এখান থেকে যা তানভীর, ভালো চাস তো, নাহলে সত্যি গণধোলায় খাওয়াবে। লোকটা চলে গেল। আমি আবারও কানে হেডফোন ঢুকিয়ে গান শুনতেছি। এমন সময় কিছু ছেলে এসে আমার সামনে বেয়াদবি করতেছে। এক প্রকার আমার হাত ধরে ফেটো আর বলল, সুন্দরী, এত রাতে ফাঁকা রাস্তায় কি করো? আমাদের সাথে চলো, তোমাকে সুখ শান্তিতে ভরিয়ে দেব। আপনারা এখন এখান থেকে যাবেন নাকি আমি চিৎকার করে লোক জড়ো করব? সুন্দরীর দেখি তেজ অনেক। তুমি যত চিৎকার করো আমাদের কিছুই হবে না। কেউ আমাদের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। কে কোথায় আছেন? আমাকে বাঁচান প্লিজ। এই লোকগুলোর হাত থেকে আমাকে প্লিজ বাঁচান। অনেক চিৎকার করেছো, এবার চলো আমাদের সাথে সুন্দরী। এই ফাজিল বেয়াদব হাত ছাড় আমার। আমাকে জোর করে ধরে নিয়ে যেতে শুরু করলো। এমন সময় কেউ গুন্ডাটাকে দিল মাইল। আমাকে থেকে দূরে ছিটকে পড়লো। আমি অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখি সেই ছেলেটা, যাকে কিছুক্ষণ আগে আমার কাছ থেকে দূরে যেতে বলেছিলাম। নেক্সট টাইম তোদেরকে যদি কোনো মেয়ের সাথে বেয়াদবি করতে দেখি, তাহলে তোদেরকে মেরে ফেলবো। আর এই যে মিস, আপনি ঠিক আছেন? ঠিক আছে। আমি চলে যাচ্ছিলাম, তখন মীরা বলল, আমাকে এভাবে একা রেখে যাবেন না প্লিজ। আপনার সাথে থাকলে তো আবার আপনার সমস্যা হবে। আমার কোনো সমস্যা হবে না, আপনি আমার সাথেই থাকুন। আর আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এত রাতে আপনি এখানে বসে আছেন কেন? আসলে আজকে আমার ফ্রেন্ড বিদেশ থেকে আসছে, তাই তার জন্য অপেক্ষা করতেছি। ও, আপনি এত রাতে এখানে কি করছেন? বলতে যেও সত্যি কথা বললাম না। আপনি যেমন ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন, আমিও ঠিক তেমনি ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। ওহ ভালো, দুজনে মিলে একই কারণে অপেক্ষা করছি। ফোন আসলে কিছুক্ষণ কথা বলে আমি বললাম আমার ফ্রেন্ড চলে আসছে, আমি এখন যাই, আপনি বরং অপেক্ষা করুন। আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন প্লিজ। যেহেতু আজকে আপনি আমার অনেক বড় উপকার করেছেন, তাই ফোন নাম্বারটা দিলাম, না হলে কিন্তু দিতাম না। 017। ওটা মীরার সাথে আমার প্রথম দেখা হয়েছিল এবং নাম্বারও নিয়েছিলাম মীরার। তারপর থেকে শুরু হয় আমাদের লাভ স্টোরি। দেখতে দেখতে 2 বছর আমাদের রিলেশন ছিল, আর লাস্ট বিয়ে ঠিক হলো। তারপর তোমার সাথে বিয়ে হয়ে গেল। তানভীরের দিকে তাকিয়ে আছি, ওর চোখে পানি। তানভীরের কথা শুনে আমার চোখেও পানি চলে আসলো। তুমি কান্না কেন করছো? এমনি। আচ্ছা, আপুর সাথে তো আপনার প্রেম ভালোবাসা ছিল, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? তিশারের কথা শুনে কী বলবো কিছু বুঝতে পারছি না, তাও বললাম, দেওয়া যায় না কেন, অবশ্যই চায়। আর তাছাড়া তুমি আমার ওয়াইফ, আমার প্রতি ফুল অধিকার তোমার আছে। তাহলে আগের কথা ভুলে যে নতুন করে সব কিছু শুরু করি।
খুশিতে নিজের অজান্তেই তানভীরকে জড়িয়ে ধরলাম আর বললাম, অনেক বেশি ভালোবাসি তোমায়। কোনো সময় আমাকে কষ্ট দিও না প্লিজ, তাহলে সে কষ্ট রাখতে পারবো না। হঠাৎই জড়িয়ে ধরাতে একটু স্তব্ধ হয়ে গেছে, তাই নিজেকে সামলিয়ে আমিও তিশাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি অনেক ভালোবাসি। এই কয়দিনে তোমার প্রতি আমার একটা অনুভূতি কাজ করে। আচ্ছা চলো আজকে ফুলসজ্জা করা যাক। দুষ্টু একটা, কি যে বলো না, যাও তো, লজ্জা করে। আজকে তোমার লজ্জা আমি ভাঙিয়ে দেব। তিশাকে বিছানায় শুয়ে দিলাম। তিশার শাড়ির আঁচল ছড়িয়ে নাভিতে একটা কিস করলাম। আমার শরীরের ভার তিশার ওপর দিলাম। তিশার ঘাড়ে মুখ গুজে দিলাম। ইচ্ছে মতো কিস করতেছি ঘাড়ে, কপালে, গালে। আমার শুধু নেশা ধরে গেছে। ঠোঁটে কিস করলাম প্রায় 10 মিনিটের মতো। আস্তে আস্তে দুজন ডুব দিলাম ভালোবাসার সাগরে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেলাম, নিজের শরীরে অজানা সুখ অনুভব করতেছি। তাই আমিও তানভীরের সাথে রেসপন্স শুরু করে দিলাম। এভাবে প্রায় 3 ঘন্টার বেশি সময় আমাদের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক হলো। তানভীরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তেছি। ফজরের আজানে ঘুম ভেঙে গেল। প্রথমেই তানভীরকে ডাক দিলাম। আরে জান, ডাকছো কেন? ঘুমাতে দাও প্লিজ, সারা রাত ঘুম হয়নি। আমার বুঝি ঘুম হয়েছে খুব, সারা রাত আমাকে জ্বালাইছ। এখন উঠে গোসল করে মসজিদে যাও নামাজ পড়ার জন্য। ঠিক আছে। উঠে চলে গেলাম গোসল করতে। গোসল করে অজু করে চলে গেলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আমিও উঠে গোসল করে নিলাম। গোসল করে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ পড়লাম। তারপর চলে গেলাম নাস্তা বানাতে। নামাজ পড়ে কিছুক্ষণ রাস্তায় হেঁটে বাসে ফিরে দেখি তিশা রান্নাঘরে রান্না করছে। তাই ভাবলাম একটু চালানো যাক। যেইভাবে সেই কাজ, পিছন থেকে জড়িয়ে ধরলাম। হঠাৎই কেউ জড়িয়ে ধরেছে, বুঝতে আর বাকি নেই কে হতে পারে। তাই বললাম, এখন আর না জ্বালিয়ে যাও, নাস্তার টেবিলে বসো, নাস্তা করে অফিসে যেতে হবে তো। নতুন বউকে রেখে অফিস যেতে মন চায় না গো। ঠিক আছে, যেও না। না গো, যেতে হবে। আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তাহলে যাও, নাস্তা করো, রেডি হয়ে আসো। আমিও রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। খাবার টেবিলে বসলাম, কিন্তু নিজের হাতে খেতে মন চাচ্ছে না। খাবার খাচ্ছ না কেন? আমার হাতে খেতে ইচ্ছে করছে না। তুমি খাইয়ে দিবে প্লিজ? কারো হাত কেটে গেলে বা কিছু হলে তাহলে খাইয়ে দিতে হয়? তোমার তো কিছুই হয় নাই, তোমাকে খাইয়ে দেব কেন? তোমার হাতের খাওয়ার জন্য আমার হাতও কাটতে হবে। আচ্ছা একটু ওয়েট করো। ছুরি বের করে যখনই হাতে লাগাতে যাব, হাত কাটার আগেই ছুরি নিয়ে নিলাম আর বললাম, আমি তো মজা করেছিলাম। তুমি কি পাগল হয়েছো যে এভাবে হাত কাটতে যাও? তোমার হাতে খাওয়ার জন্য যদি আমার হাত কাটতে হয়, আমি তাতেও রাজি। হ্যাঁ, পাগল একটা, এরকম পাগলামি কোনো সময় করবে না, বুঝলা? তারপর তানভীরকে খাইয়ে দিলাম। তানভীর অফিসে যাওয়ার সময় আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল আর বলল, অনেক বেশি মিস করবো তোমার জান পাখি, ভালো থেকো। এইভাবে দেখতে দেখতে প্রায় 5টা বছর চলে গেল। আমাদের জীবনে এখন শুধু আমাদের দুজনের সংসার নয়, সাথে আমার মেয়েও আছে। আম্মু, ও আম্মু, আব্বু আসবে কোন সময় বলো? মামনি, তোমার আব্বু আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। আমি আব্বুকে ছাড়া খাবো না। একদম জেদ করবে না, তাইলে কিন্তু মায়ের দেব। আম্মু তুমি বকতেছো? আব্বু আসলে বিচার দেব। কিছুটা কান্না করে কথাটা বললাম। অফিস থেকে বাসে ফিরে দেখে আমার একটা মামনি কান্না করছে। তাই বললাম, কি হয়েছে মামনি, তুমি কান্না করছো কেন? 10 মাস 10 দিন পেটে ধরলাম আমি, কিন্তু মায়ের টান তো টানে না, সবসময় শুধু আব্বু আব্বু করেই যায়। আমার একমাত্র রাজকন্যা, তার বাবা পাগল হবে না তো কি তোমার মতো পেতনির পাগল হবে? কি আমি পেতনি? একটা মামনি, তুমি একটু বন্ধুদের সাথে খেলা করো, ততক্ষণ আমি ফ্রেশ হয়ে একসাথে খাবার খাবো। আর তোমার আম্মু একটু রাগ কমিয়ে দেয়। ইকরা চলে গেল। তানভীর আমাকে জড়িয়ে ধরলো আর বলল, বউ পাখি অনেক বেশি ভালোবাসে। এইভাবে রাগ করলে তোমার জান পাখির কষ্ট হয়। তাই প্লিজ রাগ করো না। আমি কারোর সাথে রাগ করি না। আচ্ছা, রাগ না করলে আমাকে এটা কিস করো, তাহলে বুঝবো তুমি রাগ করোনি। আমি পারবো না, যার ইচ্ছে সে করে নিক। পারমিশন যখন দিয়েছ তখন আমিই করে নিচ্ছি। কথাটা বলে তিশাকে জড়িয়ে ধরে কিস করলাম। অনেকক্ষণ পরে ছাড়লো, দুজনেই হাঁপাচ্ছি। একটা কথা বলবো? একটা কেন, 1000টা কথা বলো, আমি সব শুনতে রাজি।
আমার না একটা ছেলে বাবু চাই যে একদম তোমার মতো হবে। হ্যাঁ, ঠিকই বলছো। একটা রাজকন্যা আছে, একটা রাজপুত্র দরকার আছে। চলো তাহলে নেওয়া যাক। দুইজনে ডুব দিলাম ভালোবাসার সাগরে, যা শেষ কোথায় কেউ জানে না, শুধু আছে ভালোবাসা।